নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে পড়ে শোনাচ্ছি শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প বন্দিনী কমলা। বন্ধুরা, যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প। রাজারহাটের রায়বাড়ি প্রাচীন বুনিয়াদি ঘর। কোম্পানির আমল থেকে বহু বিস্তীর্ণ জমিদারি, সংসারটিও বিপুল। ভাদ্র মাসের দিন রায়বংশের সেজ তরফের বড় মেয়ে বনলতা সিমেন্ট বাঁধানো মেঝের উপর সুবিপুল দেহখানি এলিয়ে দিয়ে নিথর হয়ে পড়েছিল। স্পন্দনের মধ্যে নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, আর মধ্যে মধ্যে গালে টেপা পান দুই একবার মুখের মধ্যে নাড়ছে। ঘড়িতে ঢং ঢং শব্দে 4টে বেজে গেল। বনলতা একবার চোখ মেলে চেয়ে এদিক ওদিক বেশ করে দেখে শ্রান্ত কণ্ঠে ডাকল, নলে নলে। নলে নলিনী, সেজ তরফের ঝি। নলিনীর সাড়া পাওয়া গেল না। নিচে রান্নাশালে ঠাকুর চাকরেরা গোলমাল করছে, তাদের খাওয়া দাওয়া হচ্ছে। রায়বাড়ির অনেক বিশেষত্বের মধ্যে এই একটি বিশেষত্ব, খাওয়া দাওয়া আরম্ভ হয় 1:30টায়, ছেলেরা খায় 1:30টায়, বাবুরা খান 2:30টায়, মেয়েরা 3:30টায় খাওয়া দাওয়া সেরে ওঠেন। তারপর চাকর বাকরদের পালা, 3:45 4টে। বনলতা আবার ডাকল, নলে ও নলে। বড় তরফের ঝি কামিনী দরজার সামনে বারান্দা দিয়ে তেতালায় উঠে গেল। সে সাড়া দিল না। বনলতা উদাস দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়ে ডাকছিল, দেখতে পেল না, পায়ের শব্দ শুনেও ফিরে চাইল না। সে আবার ডাকল, নলে নলে নলে। এবার একটি তরুণী বধূ এসে দরজায় দাঁড়িয়ে বলল, কি বলছেন দিদি? বধূটি বড় তরফের কনিষ্ঠা বধূ, সদ্য বিবাহিতা। বনলতা ফিরে না চেয়ে বলল, তোমাকে নয়, নলেকে ডেকেছি। বধূটি চলে গেল। বনলতা আবার ডাকল, নলে। বধূটি তেতালায় উঠে গেল। একদিকের খোলা ছাদের উপর ভাদ্রের রৌদ্র মাথায় করে বড় তরফের বড় মেয়ে পান ও দোক্তা হাতে চরকির মতো অবিরাম ঘুরছে। সে পাগল, অমনি করে ঘোরায় তার ব্যাধি। মধ্যে মধ্যে পান দোক্তা খায়, বিড়বিড় করে বকে, ফিক ফিক করে হাসে, আর অবিরাম ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ায়। তরুণী বউটি এ বাড়িতে সদ্য আগত। পাগলকে দেখে তার প্রাণ কেমন হাঁপিয়ে ওঠে, কান্না পায়। ছাদটা অতিক্রম করে তেতালার মহলে যেতে হবে। সে থমকে দাঁড়ালো। পাগল এদিক থেকে ওদিকে পৌঁছাবা মাত্রই দ্রুত পদে ছাদটা অতিক্রম করে গেল। নলিনীঝি সেজগিন্নির পা টিপছিলেন। সেজগিন্নি নাক ডাকছেন। মৃদু স্বরে বধূটি ডাকল, নলিনী। নলিনী কথা বলল না, ঘাড় নেড়ে ইঙ্গিতে প্রশ্ন করল, কি? বনলতাদি ডাকছেন তোমাকে। নলিনীর সঙ্গে সঙ্গে নিচেকার ঠোঁটটি উল্টিয়ে দিল। পরক্ষণেই বিরক্তি ভরা মুখে অতি সন্তর্পণে সেজগিন্নির পাখানি কোল থেকে পাশের পা বালিশের উপর নামিয়ে রাখল। সেজগিন্নির নাক ডাকছিল, কিন্তু পাখানি নামিয়ে দেয়া মাত্রই আরক্ত চোখ মেলে তিনি তাকিয়ে দেখলেন। নলিনী বলল, বনদি ডাকছেন, শুনে আসি। সেজগিন্নির চোখ বন্ধ হলো। নলিনী নিচে চলল, সঙ্গে সঙ্গে বধূটি। বধূটির বড় মুশকিল হয়েছে। সে যেন মাটির জীব, সমুদ্রতলের রাজ্যে এসে পড়েছে। এ রাজ্যের নিয়মকানুন সব আলাদা। দিনে বেচারার ঘুমের অভ্যাস নাই, কিন্তু বেলা 3টের পর থেকে বাড়িখানা পর্যন্ত যেন ঘুমে ঝিমোতে থাকে। জেগে থাকে এক পাগল, তাকে তার বড় ভয়। দোতলার সিঁড়িতে এসেই শোনা গেল, নলে নলে। বনলতার সেই সকরুণ শ্রান্ত সুরে ডাকছে। নলিনী বলল, মরো তুমি, মরো, ভোস কুমড়ি কোথাকার। বধূটি অবাক হয়ে গেল, কিন্তু কিছু বলার পূর্বেই বনলতার ঘরের সম্মুখে তারা পৌঁছে গেল। বনলতা তখনও চোখ বন্ধ করে ডাকছে, নলে। কি দিদিমণি? আমি সেজমার পা টিপছিলাম। বনলতা কোনো কৈফিয়ত দাবি করল না। চোখ মেলে অতি কষ্টে পাশ ফিরে একটা হাত প্রসারিত করে হাত 10 দূরে মেঝের উপর নামানো একটা রূপোর কৌটো দেখিয়ে বলল, দোক্তার কৌটাটা দে।
নলিনী তাড়াতাড়ি কৌটাটা বনলতার কাছে এনে নামিয়ে দিল। বনলতা বলল, আর একখানা পাতলা চাদর আমার গায়ে ঢেকে দে তো। বধূটির বিস্ময়ের পরিসীমা ছিল না। সে বলল, গরম লাগবে না দিদি? বড় মাছি লাগছে। নলিনী বিনা বাক্য ব্যয়ে একখানা চাদর এনে বনলতার সর্বাঙ্গ ঢাকা দিয়ে চলে গেল। বধূটি বলল, একটু বাতাস করব দিদি? তুমি আর জ্বালিও না ছোট বউ, কেবল কানের কাছে ঘ্যান ঘ্যান। বাতাস তুমি করবে কেন? ঝি চাকর থাকতে বউয়ে বাতাস করে নাকি? ঘড়িতে ঢং করে ৮ ঘন্টা বাজল। বেলা 4:30। বাড়িতে যেন জনমানব নাই, কেবল কতকগুলি অস্বাভাবিক শব্দ, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের নাক ডাকার শব্দ। নিচে কয়েকটা কাক উচ্ছিষ্ট বাসন নিয়ে কলকল করছে। ঝি চাকরেরা ঘুমোচ্ছে। বারান্দার রেলিংয়ে ভর দিয়ে বউটি দাঁড়িয়েছিল। সহসা তার হাসি পেল। কার নাক ডাকছে, ঘোঁ ঘোঁ পট পট ফুত। পিছনে ঘরের মধ্যে বনলতা দিদিরও নাক ডাকা শুরু হয়ে গেছে। সহসা রেলিংয়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে বধূটি চোখ বুজে নাক ডাকার চেষ্টা আরম্ভ করল। কিন্তু নাকের ভিতর এবং তালুতে জ্বালা করে উঠতেই সে চেষ্টা ছেড়ে দিয়ে শূন্য মনেই জনশূন্য উঠোনটার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বাড়ির মধ্যে মানুষের সাড়া জেগে উঠল। কেউ যেন সুর করে মন্ত্রপাঠ করছে। বাড়ির গিন্নি অর্থাৎ বাবুদের মা এতক্ষণে দেব দর্শন করে ফিরলেন। টোলের পণ্ডিত তাকে গীতা শোনাচ্ছেন। গীতা শুনে ঠাকুমা জল খাবেন, তারপর রান্না চড়াবেন। ঠাকুমা ততক্ষণ তার নিজের এস্টেটের দৈনন্দিন হিসাব নিকাশ শুনবেন। খাবেন বেলা 6টায়। তারপর আরম্ভ হবে দিবানিদ্রা। দিবানিদ্রা সেরে উঠবেন রাত্রি 10টায়। তারপর আরম্ভ হবে মহাভারত পাঠ। রাত্রি 12টায় সান্ধ্যকৃত শেষ করলে পর তার রাত্রের খাবার তৈরি হবে। খাওয়া দাওয়া শেষ করে বাড়ির নাতি নাতনি ছেলে বউ প্রত্যেকের সংবাদ নেবেন। আর বুড়ি ঝি দামিনী তার পায়ে তেল দেবে। শোবেন রাত্রির 2টোর পর। বধূটি অকস্মাৎ কুককুক করে হেসে উঠল। ঠাকুমার সে কি নাক ডাকা! বাপরে, সেদিন শেষ রাত্রে তার ঘুম ভেঙে গিয়েছিল। বিকট শব্দে ভয় পেয়ে স্বামীকে জাগিয়ে বলেছিল, ওগো, ও কিসের শব্দ? এক মুহূর্ত শুনে পাশ ফিরে শুয়ে তার স্বামী বলেছিল, ঠাকুমার নাক ডাকছে। ঠাকুমার নাক ডাকছে? তার বিশ্বাস হয়নি। সে আবার বলতে গিয়েছিল, না, তুমি ভালো করে শোনো। কিন্তু তখন তার স্বামীরও আবার নাক ডাকা শুরু হয়ে গেছে। তার ভাগ্য ভালো যে স্বামীর নাক ডাকে মৃদু মৃদু শব্দে, ফুরুর ফুর। সে সাহসী মেয়ে, ভয় বড় একটা সে পায় না। সে সন্তর্পণে উঠে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। সর্বনাশ! বাড়িতে যেন নাক ডাকার কোরাস আরম্ভ হয়ে গিয়েছে। ঘোঁ ঘোঁ, ঘরর ঘর ঘোঁ, ঘরর পট পট ফুত, আরও কত রকম। মুখে শব্দ করে তার অনুকরণ করা অসম্ভব। সমস্ত ধ্বনিকে ছাপিয়ে ঠাকুমার নাক ডাকছে, ব্যান্ড বাজনার জয় ঢাকের মতো। স্মরণ করে বধূটি আর আত্মসংবরণ করতে পারল না। খিলখিল করে হেসে উঠল। তরুণ কণ্ঠের হাস্যধ্বনি কিছুক্ষণ বাড়িটার খিলানি খিলানি প্রতিধ্বনি হয়ে ফিরল। সহসা গম্ভীর স্বরে কে প্রশ্ন করল, এ? বধূটি লজ্জায় মরে গেল। মেজ খুড় শ্বশুরের ঘুম ভেঙে গিয়েছে। সে তাড়াতাড়ি বনলতার ঘরে ঢুকে কপট নিদ্রায় কাঠ হয়ে পড়ে রইল। মেজ শ্বশুরের পায়ের সারা বারান্দাময় ঘুরে বেড়াচ্ছে। পদশব্দ তেতলায় উঠে গেল। পাগলি আর্তচিৎকারে কেঁদে উঠল। মেজ শ্বশুরের রুষ্ট কণ্ঠস্বর, তুই হাসছিলি? কে দেখে হাসছিলি? বল বল। প্রচণ্ড জোরে চড় মারার শব্দ। পাগলি বোবা জানোয়ারের মতো চিৎকার করছে। বধূটির একবার ইচ্ছা হলো উঠে গিয়ে মেজ শ্বশুরকে বলে, আমি হেসেছি, ও নয়। কিন্তু তাও সে পারল না। বনলতা যতক্ষণ না উঠল ততক্ষণ সে কাঠ হয়ে পড়ে রইল। বেলা 5:30টার সময় বাড়িটা আবার জেগে উঠল। সে জেগে ওঠা যেমন তেমন নয়। কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গে লঙ্কায় যেমন শোরগোল উঠত, তেমনি শোরগোল তুলে জাগা। ছোট ছেলেদের চিৎকার, হাসি, কান্না, বধূ ও কন্যাদের হাসি, ঝি সম্প্রদায়ের বাসন মাজা ও ঝাঁটার শব্দ, কথা কাটাকাটি, গিন্নিদের ঝি চাকরকে আহ্বান, বাড়িটাতে যেন তুফান উঠেছে। বড়বাবুর দুধ নিয়ে আয়, মানদা।
ঠাকুরকে বল ছেলেদের জলখাবার নিয়ে যাবে। বড়গিন্নি হাঁকছিলেন। বধূটি এবার উঠল। বনলতা তখন উঠে বসেছে। সে হেসে বলল, কি হে ছোট গিন্নি, তুমি যে দিনে ঘুমাও না, আমাকেও যে হার মানালে হে। মৃদু স্বরে বধূটি বলল, আমি ঘুমাইনি। ওই হলো হে, ছিল না কথা, হলো গাল। আজ নয় হবে কাল। দিনে শুলে তোমার প্রাণ হাঁপিয়ে ওঠে বলো, আজ শুয়েছ, কাল ঘুমোবে। বনলতা গোটা দুয়েক পান ও খানিকটা দোক্তা মুখে পুড়ে কথা বন্ধ করল। বউটি উঠে শাশুড়ির কাছে তেতলায় চলল। একটা চাকর হনহন করে বাড়ির বারান্দা দিয়ে ওদিকের মহলে চলছিল। বনলতা তাকে দেখে উৎসুক হয়ে উঠল। হরে, ও হরে, শোন। আমার এখন সময় নেই বাবু। তবু হরিচরণ দাঁড়ালো। মেজ জ্যাঠার সিদ্ধি নিয়ে যাচ্ছিস বুঝি? হ্যাঁ, বাবু এখন চেঁচামেচি করবে। কি বলছেন বলুন। আমাকে একটু সিদ্ধি দিয়ে যা, পেটটা বড় খারাপ হয়েছে, এই এতটুকানি। মুখ বাঁকিয়ে একটু হেসে হরিচরণ বলল, ওই গেলাস বার করুন। বধূটি যেতে যেতেও কথাগুলি শুনে স্তম্ভিত বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। বনলতা বলল, খাবে ভাই ছোট বউ? ভারী মজা হয়, যা হাসি পায় সব ঘোরে, সব ঘোরে। ঘৃণায় বিতৃষ্ণায় বউটির সমস্ত অন্তর ভরে উঠল। সে দ্রুত পদে উপরে উঠে গেল, যেন পালিয়ে গেল। বনলতা বলল, মেয়ে আনতে হয় সমান ঘর থেকে, এ বউটা ছোট লোকের ঘরের মেয়ে কি না? বাধা দিয়ে হরিচরণ হেসে বলল, যেতে দেন দিন কতক দিদিমণি, তারপর। সিদ্ধি ঢেলে দিয়ে হাসতে হাসতে দ্রুত পদে সে চলে গেল। বনলতা সিদ্ধিটুকু নিঃশেষে পান করে আবার পানদোক্তা মুখে দিয়ে উঠল। নিচে হাঁসের প্যাঁক প্যাঁক শব্দে বাড়িটা মুখরিত হয়ে উঠেছে। 50টা রাজহাঁস বাড়ির উঠোনে এসে কলরব করছে। ওদের খাবার দিতে হবে। হাঁসগুলি বনলতার বাপের সম্পত্তি। বড় জ্যাঠার ছিল ঘোড়া, সে ঘোড়া মরে গিয়েছে। এখন আছে কেবল একটা ময়না, একটা চন্দনা, একটা কাকাতুয়া, গোটা কয়েক কাঠবিড়ালি, 2টো খরগোশ। মেজ জ্যাঠার আছে সদেরেক পায়রা, বনলতার বাপের এই হাঁস। ছোট কাকার গোটা আষ্টে কুকুর। পায়রা ও কুকুরের প্রতি ভীষণ ঘৃণা বনলতার। পায়রাগুলো যা ঘর নোংরা করে, আর কুকুর তো অস্পৃশ্য, ছুলেই স্নান করতে হয়। রাজহাঁসগুলি যেমন দেখতে সুন্দর, তেমনি ডিম খেতেও সুবিধে। বড় জ্যাঠার শখের জিনিসগুলিও ভালো। ময়নাটা যা চমৎকার ধমক দেয়, হারামজাদা, শালা, শুয়োর কি বাচ্চা, চমৎকার। বউটির নাম মণি, মণিমালা। এ বাড়িতে নাম হয়েছে কাঞ্চন বউ। এ বাড়িতে বধূদের নামকরণ হয় প্রাচীন প্রথায়। মানিক বউ, রানী বউ, মতি বউ, রত্ন বউ, সুবর্ণ বউ, আতর বউ, বেলা বউ, অর্থাৎ হীরা, মণি, মাণিক্য, মুক্তা, পান্না প্রভৃতি মহার্ঘ এবং আতর, বেলা, চাপা প্রভৃতি পরম আদরণীয় বস্তুর নামে নামকরণ করা হয়। কাঞ্চন বউ তেতলায় উঠতে উঠতেই শুনল তার শাশুড়ি ঝিকে বলছেন, দেখ তো রে, কাঞ্চন বৌমা কোথায় গেল? কাঞ্চন বউ গতি দ্রুততর করল। শাশুড়ি আপন মনেই বোধ করি বলতেছিলেন, সমস্ত দুপুর মেয়ে কেবল ঘুরে বেড়াবে, সকলে ঘুমাবে, আর কাক চিলের মতো বৌমা এখান ওখান করে ফিরবে। বলে অভ্যেস নেই। অভ্যেস থাকবে কোথা থেকে? গেরস্থ বাড়ির মেয়েদের কি ঘুমোবার সময় থাকে? কাঞ্চন বউ নত মুখে শাশুড়ির কাছে গিয়ে দাঁড়ালো। শাশুড়ি বললেন, এই যে, কোথায় ছিলে সমস্ত দুপুর? কাঞ্চন বউ চুপ করে রইল। শাশুড়ি বললেন, যাও, চুল বেঁধে কাপড় চোপড় কেচে নাও, ঠাকুরুন ডেকেছেন তোমাকে। আজ থেকে তোমাকেই লক্ষ্মীর ঘরের সন্ধে দেখাতে হবে। বাড়ির ছোট বউয়েই ও কাজ চিরকাল করে। তাড়াতাড়ি চুল বেঁধে গা ধুইয়ে লাল পাড় গরদের একখানি শাড়ি পরে কাঞ্চন বউ প্রস্তুত হয়ে শাশুড়ির অপেক্ষা করে রইল। তিনি তাকে বাড়ির গিন্নির কাছে নিয়ে যাবেন। নিচে খুব শোরগোল উঠছে। রান্নাশালে সর্বাপেক্ষা বেশি ব্যস্ততা। দোতলার বারান্দায় দাঁড়িয়ে বনলতা হাঁকছে, সেই সুর সেই ভঙ্গিতে, নলে, অনলে। নলে এবার অল্পেই সাড়া দিল, যাই। বনলতা বলল, আসতে হবে না, আজ এত রান্নার তাড়া কেন রে? ছোট কর্তা শিকারে যাবেন তাই। কি শিকার রে? কোথায়? বনো শুয়োর এসেছে নদীর ধারে, রেতে আউশ ধান খেতে আসে। বনলতা বাকিটা আর শুনল না, বলল, মরণ, পাখিটাকি হলেও মানুষে খায়, শুয়োর মেরে কি হয়? অনর্থক জীব হত্যা।
রন্ধনশালের পাশে বিস্তৃত সরঞ্জাম পড়েছে চায়ের। মেজবাবুর কাছে সরকারি সাহেব এসেছেন। মেজবাবু এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার এবং আরও অনেক কিছু। তাছাড়া বড়বাবুর বড় ছেলে কাঞ্চন বউয়ের বড় ভাসুরের থিয়েটার ক্লাবের রিহার্সাল বসেছে। কাঞ্চন বউ অবাক বিস্ময়ে সমস্ত দেখছিল। এই প্রকাণ্ড বড় বাড়ির প্রতিটি কোণে যেন তার জন্য বিস্ময় লুকিয়ে আছে, রূপকথার মায়াপুরীর মতো। এবাড়ির লক্ষ্মীর ঘর সকলের চেয়ে বড় বিস্ময়। লক্ষ্মীর ঘরের মধ্যে লক্ষ্মীকে নাকি বন্দিনী করে রাখা হয়েছে। সে ঘরের দরজা কখনো খোলা হয় না। বন্ধ দুয়ারের সম্মুখে ধূপ প্রদীপ রেখে অর্চনা করা হয়। কাঞ্চন বউয়ের কৌতূহলের সীমা ছিল না। মণি বাঙালি গৃহস্থ ঘরের মেয়ে, কিন্তু জীবনের প্রথম থেকে অভাবনীয় পারিপার্শ্বিকতার প্রভাবে স্বচ্ছন্দ সাহসের মধ্যে বেড়ে উঠেছে। তার বাবা সংসারী হয়েও সন্ন্যাসী, স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত। ঊনবিংশ শতাব্দীর বাঙালি। বড় দাদা রামকৃষ্ণ মিশনের কর্মী, ছোট দাদা গান্ধী সেবক। কাঞ্চনবউ সকলের ছোট। শৈশবে মাতৃহীন হয়ে মেয়েটি এই উদাসীর সংসারে অরণ্যলতার মতো জীবনের সকল প্রতিকূলতার সাথে যুদ্ধ করে আপন শক্তিতে বড় হয়েছে। তার রূপ দেখে তাকে এ বাড়িতে আনা হয়েছে, কিন্তু এ বাড়ির মৃত্তিকার সকল রস, এ বাড়ির আকাশের সকল আলো বাতাস তার জীবনের ধাতু প্রকৃতির পক্ষে বিষ না হলেও বিষম হয়ে উঠেছে। তবু তার কৌতূহলের অন্ত নেই। তার জীবনী শক্তি কিছুতেই পরাজয় মানতে চায় না। বড়গিন্নি এসে উপস্থিত হলেন। তার সঙ্গে উলঙ্গ একটি 12 বৎসরের বালক, তার বড় ছেলের বড় ছেলে। বড়গিন্নি এতক্ষণ ব্যস্ত ছিলেন বড় ছেলের বড় ছেলেটিকে নিয়ে। 12 বছরের ছেলেটিকে নিয়ে বড়গিন্নির ঝঞ্ঝাটের আর সীমা নেই। তার সমস্ত কিছু বড়গিন্নিকে করতে হয়। অপটু মায়ের 8 মাসের সন্তান ছেলেটি। আতুর ঘরে তাকে আঙুরের মতো তুলায় মুড়িয়ে রাখা হয়েছিল। তারপর বহু যত্ন পরিচর্যায় বড়গিন্নি তাকে এত বড় করে তুলেছিলেন। এখন সে বেশ হৃষ্টপুষ্ট, কিন্তু তবু সে তো 8 মাসে ভূমিষ্ঠ অপরিপুষ্ট ছেলে। সেই জন্যই সকালে বড়গিন্নি বুরুশ দিয়ে তার দাঁত মাজিয়ে দেন, জিভ ছুলে দেন, মুখে কুলকুচার জল তুলে দেন। খাইয়ে তো দেনই, বেচারা এখনও নিজে হাতে তেল পর্যন্ত মাখতে পারে না, সেও তাকে মাখিয়ে স্নান করিয়ে দিতে হয়। তারই পরিচর্যায় তিনি এতক্ষণ ব্যস্ত ছিলেন। সন্ধ্যায় একটা কবিরাজি তেল মাখাবার ব্যবস্থা আছে, সেই তেল মাখিয়ে গা মুছিয়ে উলঙ্গ ছেলেটিকে সঙ্গে নিয়ে আসলেন। এসে বললেন, এসো বৌমা, শ্বশুরকে প্রণাম করে নাও, তারপর চলো। বড় কর্তা সান্ধ্যকৃত করছিলেন। কুল ধর্মে রায়রা তান্ত্রিক, কিন্তু বড়বাবু শিব ভক্ত। ঘরের বাইরে থেকে তার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, শিব শম্ভ, শিব শম্ভ, শঙ্কর শঙ্কর। বেচারা বধূটির সর্বাঙ্গ মোচড় দিয়ে উঠল। তার শ্বশুর কি যে খান, মদটা সে বুঝতে পারে, কিন্তু ছোট কলকেতে সেজে চাকরটা কি যে তাকে দেয়, দুর্গন্ধে বাড়িটা শুদ্ধ ভরে ওঠে, কিন্তু উপায় ছিল না। বড়কর্তা হেসে বললেন, কি গো আমার মা লক্ষ্মী? কাঞ্চন বউ প্রণাম করল। একেবারে নিচের তলায়, বাড়ির ঠিক মাঝখানে প্রশস্ত একখানি ঘর, কিন্তু অন্ধকূপের মতো অন্ধকার। একটি দরজা ভিন্ন, আর দরজা নাই অথবা জানালা নেই। ঘরের মধ্যে ঢুকেই মণি একটা গুমোট গরম অনুভব করল। নাকে ঢুকল ভ্যাপসা একটা গন্ধ। হাতের প্রদীপের আলোয় ঘরের গাঢ় অন্ধকার আবছায়ার মতো হয়ে উঠেছে। মণির সর্বাঙ্গ কেমন করে উঠল, কিন্তু তবু তার কৌতূহলের অন্ত ছিল না। সে দৃষ্টি বিস্ফারিত করে চারিদিক চেয়ে দেখল। অন্ধকার ঘরের কোণে কোণে যেন অশরীরীর মতো ছাদে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চারিদিকের দেওয়াল ঘেঁষে কতগুলি লোহার সিন্দুক। এই ঘরে, এই দোরের কাছ থেকে। মণি চমকিয়ে উঠল। লাঠির উপর ভর দিয়ে বার্ধক্যে অবনমিত দেহ, বৃদ্ধা কর্ত্রী দন্তহীন মুখে জড়িত স্বরে বললেন, এই ঘরে, এই দোরের কাছে পিদিম ধূপদানি রাখলো ভাই নাথ বউ, এ হলো আমাদের লক্ষ্মীর ঘর। মণি দেখল বিবর্ণ কালো একটি চতুষ্কোণ স্থান। ক্রমে ধীরে ধীরে প্রতীয়মান হলো ওটা একটা দরজা। দরজাটার শিকলের মুখে মরিচা ধরা একটা তালা ঝুলছে। কর্ত্রী বললেন, আমার দিদি শাশুড়ি বুঝলি ভাই।
এই ঘরে মা লক্ষ্মীকে বন্ধ করে রেখে গিয়েছেন। এই দরজা যতদিন না খুলবে ততদিন মা লক্ষ্মী এ বাড়িতে বাধা থাকবে। আমার বড় শ্বশুর ছিলেন কোম্পানির দেওয়ান, তখন নবাবের আমল। তিনি এদেশের প্রথম জমিদার। কোম্পানির দেওয়ানি করেই তিনি বিস্তীর্ণ জমিদারি করে গিয়েছেন। মণিমালা তার নাম শুনেছে। তার নাম ছিল গোপীবল্লভ গঙ্গোপাধ্যায়। তিনি প্রথম সরকার থেকে রায় উপাধি পেয়েছিলেন। তিনি নাকি একেবারে অতি দরিদ্র পিতামাতার সন্তান ছিলেন। দিদি শাশুড়ি বললেন, বুঝলি ভাই, ভাঙা ঘর, রাত্রে শেয়ালে এসে আগর ঠেলে রান্না খেয়ে যেত। বাড়ির চারদিকে ছিল কুকুর সোঙার বন, ঝরঝর করে জল পড়তো। রাত্রে ঘুমোতে না পেয়ে আমার বড় শ্বশুর কাঁদতেন। বড় শ্বশুরের মা বলতেন, এই কুকুর সেঙার বন এই ভাঙা কুড়ে ভেঙে অমুক রচবে বৃন্দাবন। তাই তিনি করেছিলেন। কোম্পানির কুঠিতে প্রথমে তিনি সর্দার হয়ে ঢুকেছিলেন। গোপীবল্লভ প্রথমে পাইকদের সর্দার হয়ে কোম্পানির চাকরিতে প্রবেশ করেছিলেন। তারপর ক্রমে মুন্সি, তারপর গোমস্তা, তারপর নায়েব, তারপর হয়েছিলেন দেওয়ান। তখন কোম্পানির কাছ থেকে তাঁতিরা সব দাদন নিত, কিন্তু দাদন শোধ করবার সময় সব লুকিয়ে বসে থাকতো। সে দাদন আর আদায় হতো না। তখন সাহেব বললে, যে এ দাদন আদায় করতে পারবে তাকেই আমি দেওয়ান করব। এই আমার বড় শ্বশুরের কপাল খুলে গেল। খুঁজে খুঁজে তাঁতিদের সব ধরে এনে খুঁটিতে বেঁধে দাদন একেবারে পাই পয়সা আদায় করে দিলেন। বুঝলি ভাই নাথ বউ, সাধারণ পুরুষ ছিলেন কি তিনি? তার ডাকে বাঘে বলদে এক ঘাটে জল খেত। সত্য কথা, সে আমলে গোপীবল্লভকে লোকে দণ্ডমুণ্ডের বিধাতা বলে মানত। কোম্পানির কর্তা সাহেবদের তিনি ছিলেন ডানহাত। মণিমালা বিস্ফারিত দৃষ্টিতে দিদি শাশুড়ির কুঞ্চিত চর্ম দন্তহীন মুখের দিকে চেয়ে শুনছিল। সে আমলের কথাও সে অনেক জানে। তার বিবেকানন্দ ভক্ত বাপ, রামকৃষ্ণ মিশনের কর্মী বড় দাদা, গান্ধীপন্থী ছোট দাদার কাছে অনেক শুনেছে। দিদি শাশুড়ি অকস্মাৎ হেসে গড়িয়ে পড়লেন। বললেন, এইদিকে জাদ্রেল হলে হবে কি ভাই, বুড়ো খুব রসিক ছিল। বুঝলি, 60 বছর বয়সে বুড়ো তৃতীয় পক্ষে বিয়ে করেছিল। প্রথম 2 পক্ষের ছেলেপুলে ছিল না। তারপর 60 বছর বয়সে নৌকা করে যেতে গাঙের ঘাটে আমার দিদি শাশুড়িকে দেখে বুড়োর মুন্ডু ঘুরে গেল। বুঝলি ভাই, সে আমলে পুজোর সময় লোকে দুর্গা ঠাকুরনের পিতিমে না দেখে নাকি দেখতো আমার দিদি শাশুড়িকে। এই টানা টানা চোখ, দুধে আলতা রং, চাপার কলি আঙুল, সবচেয়ে বাহারের ছিল তার চুল, ভোমরার মতো কালো আর কোকড়ানো। তারই পেটে জন্মালেন আমার শ্বশুর। আর কি ভাগ্যি ছিল আমার দিদি শাশুড়ির, বিয়ের পরই 2 সতীন টুকটুক করে মরে গেল। তখন এই বাড়ি হলো। বুড়ো নাকি বলতো, এ মানিক আমি রাখবো কোথা। নাম দিয়েছিল মানিক বউ। মানিক বউয়ের আতরের ভরি ছিল 80 টাকা। ঢাকা থেকে ঢাকায় কাপড় আসতো, কাশি থেকে আসতো গরদ। বলেই ঠোঁটের আগায় একটা পিচ কেটে বললেন, বুঝলি ভাই নাথ বউ, বর বর তোমার গিয়ে বুড়োই ভালো, নইলে ভাই আদর হয় না। জানিস তো, প্রথম পক্ষ হলো হেলা ফেলা, দ্বিতীয় পক্ষ ফুলের মালা, আর তৃতীয় পক্ষ হলো হরিনামের ঝোলা। ও তোর গলাতেই থাকে 24 ঘন্টা। কাঞ্চন বউ মুখ নত করে মৃদু হাসল। দিদি শাশুড়ি বললেন, হাসছিস বুঝি? তোর ওই ছোড়া বর তোর আদর করবে মনে করেছিস? এবারের সবারই বার ফাটকা রোগ আছে। ও ছোড়াকে খুব কোষে লাগাম টেনে রাখবি, বুঝেছিস? মণি বলল, আপনি মা লক্ষ্মীর কথা বলুন। তাই বলছিল, সে আমার দিদি শাশুড়ির আমল। তখন বুড়ো মারা গিয়েছে সদ্য। আমার শ্বশুরের বয়স তখন বছর 20, সবে বিয়ে হয়েছে। তখন আমাদের নায়েব ছিল কীর্তি ঘোষ, আমার বড় শ্বশুরের হাতে তৈরি নায়েব। শ্বশুর বলতেন কীর্তি কাকা। দাপট কি তার, সমস্ত ছিল তার হাতে। ভারী কুটির লোক ছিল কীর্তি ঘোষ। আমার শ্বশুর তাকে খুন করে তবেই সম্পত্তি হাতে পান। সপ্তমী পুজোর দিন তাকে খুন করেছিলেন। মণি শিহরিয়ে উঠল, খুন?
হ্যাঁ, তা নইলে সে কি আর সম্পত্তি দিত শ্বশুরকে? আমার দিদি শাশুড়ি কিন্তু শ্বশুরকে বললেন, এ কি মহাপাপ করলি তুই, আমার বংশ কি করে থাকবে? সেই তিনি একেবারে যোগিনী সাজলেন, গেরুয়া কাপড় পরলেন, গায়ে নামাবলি নিলেন, তেল ছাড়লেন, কোকড়ানো চুল রুখো হয়ে ফুলে চামড়ের মতো হয়ে উঠল। অল্প বয়সে বিধবা হয়েছিলেন, চুল তাকে কাটতে দেয়নি ঘরের লোকে। 8 দিন উপোস করে থাকলেন, মা এ মহাপাপ থেকে আমার বংশকে রক্ষা করো। তারপর আঙ্গুল গুনতে আরম্ভ করলেন, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, তেরোদশী, চতুর্দশী, পূর্ণিমে, 8 দিন। সেই দিন কোজাগরী পূর্ণিমে। সেই কোজাগরী পূর্ণিমার রাত্রে অষ্টাহ উপবাসিনী গোপীবল্লভের পরমা সুন্দরী সহধর্মিণী ওই লক্ষ্মীর ঘরে ঘৃতদীপ জেলে বসেছিলেন। এই প্রসাদ তুল্য বাড়িটির ফটক থেকে অন্দর পর্যন্ত সারি সারি আলো জ্বলছিল। আকাশে পূর্ণিমার চাঁদ, জ্যোৎস্নায় যেন ভুবন ভেসে যাচ্ছিল। কেবল দিগন্তের এক কোণ সুদূর দূরান্তে চকিত বিদ্যুৎ চমকের ক্ষীণ আভাস মধ্যে মধ্যে খেলে যাচ্ছিল। সমস্ত বাড়ি নিঝুম, দাসদাসী, পুত্রবধূ সব ঘুম ঘোরে অচেতন। কোজাগরী পূর্ণিমায় এমনি চৈতন্যহারা ঘুমই মানুষের চোখে নেমে আসে, আজও আসে। লক্ষ্মীদেবী এই জ্যোৎস্নাময়ী কোজাগরীর নিশীথে পৃথিবী ভ্রমণে বের হন। প্রশ্ন করেন সুধাখরা কণ্ঠে, কোজাগরী রাত্রে কে জাগে রে, কে জাগে? উত্তর দেয় ভক্তিমান গৃহস্থের গৃহদ্বারের আলোকশিখা ও আলিপনা। সেই আলোকিত আলিপনা রেখা ধরে তিনি গৃহস্থের গৃহে প্রবেশ করে দেখেন কেউ জেগে আছে কিনা। জেগে থাকলে পূজা গ্রহণ করে আশীর্বাদ দিয়ে আবার বের হন। কিন্তু রাত্রির দ্বীপ্রহর পর্যন্ত মা লক্ষ্মী রায়বাড়িতে দেখা দিলেন না। গোপীবল্লভের রূপসী বিধবার চোখের জলের আর বিরাম ছিল না। তারপর রাত্রি তখন তৃতীয় প্রহরের প্রথম ভাগ। অকস্মাৎ জ্যোৎস্না কোথায় অন্তর্নিহিত হলো। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেল, সঙ্গে সঙ্গে বাতাস। সে বাতাসের সমস্ত আলো নিভে গেল। গোপীবল্লভের বিধবার ভক্তি ও নিষ্ঠার সীমা ছিল না। তিনি আবার প্রদীপ জ্বালিয়ে সেজ দিয়ে সেগুলি ঢেকে দিলেন। কড়কড় শব্দে মেঘ ডেকে উঠল। চারিদিকে অন্ধকার, সঙ্গে সঙ্গে মুষলধারে বর্ষণ। সেই দুর্যোগের মধ্যে পরমা সুন্দরী একটি মেয়ে এসে দুয়ারে দাঁড়িয়ে ডাকল, কে জেগে রয়েছ গো? আমাকে একটুখানি বসতে দেবে? অন্ধকারে আমি পথ পাচ্ছি না। অপূর্ব পদ্মগন্ধে রায়গিন্নির মন প্রাণ তখন উল্লাসে ভরে উঠেছে। তিনি মনে মনে হাসলেন, মুখে বললেন, দিতে পারি মা, এক শর্তে। কি বলো? তুমি এইখানে বসো, আমি একটু বাইরে যাব। যতক্ষণ না ফিরবো ততক্ষণ কিন্তু তোমাকে বসে থাকতে হবে। বেশ। মেয়েটিকে ঘরে বসিয়ে গোপীবল্লভের বিধবা উঠলেন। ঘরের দরজাটা টেনে শিকল দিতে দিতে বললেন, আমি শেকল দিয়ে যাচ্ছি, এসে খুলে দেব। তারপর দিলেন ওই তালা। ছেলেকে ডেকে তুলে সমস্ত বলে ছেলের হাতে দিলেন চাবি। তারপরে বললেন, ও তালা তোমার বংশের কেউ যেন কখনো না খোলে। মা লক্ষ্মীকে আমি বন্দিনী করে চললাম। কোথায় মা? মা হেসে বললেন, কর্তাকে খবর দিতে বাবা। বলে তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ছেলে গেল পিছন পিছন। মা গঙ্গার কূলে গিয়ে দাঁড়ালেন। শরতের মেঘ কেটে তখন আবার চাঁদ উঠেছে। কুলে কুলে ভরা গঙ্গার বুকে লাখে লাখে চাঁদমালা ভেসে চলেছে। পৃথিবী যেন দুধে স্নান করে উঠেছে। গোপীবল্লভের বিধবা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। গল্প শেষ করে বর্তমান রায়গিন্নি বললেন, সে চাবিও আমার শ্বশুর গঙ্গার জলে ফেলে দিয়েছেন। মণিমালা বিচিত্র দৃষ্টিতে ওই তালাটার দিকে চেয়ে ভাবছিল, অন্ধকূপের মধ্যে মা লক্ষ্মীকে বন্দিনী করে রেখেছে। মা হেসে বললেন, কর্তাকে খবর দিতে বাবা। তিনি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে গেলেন। ছেলে গেল পিছন পিছন। মা গঙ্গার কূলে গিয়ে দাঁড়ালেন। শরতের মেঘ কেটে তখন আবার চাঁদ উঠেছে। কুলে কুলে ভরা গঙ্গার বুকে লাখে লাখে চাঁদমালা ভেসে চলেছে। পৃথিবী যেন দুধে স্নান করে উঠেছে। গোপীবল্লভের বিধবা গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। গল্প শেষ করে বর্তমান রায়গিন্নি বললেন, সে চাবিও আমার শ্বশুর গঙ্গার জলে ফেলে দিয়েছেন। মণিমালা বিচিত্র দৃষ্টিতে ওই তালাটার দিকে চেয়ে ভাবছিল।
অন্ধকূপের মধ্যে মা লক্ষ্মীকে বন্দিনী করে রাখা হয়েছে। চোখ ফেটে তার জল আসলো। বিগত শতাব্দীর স্বপ্ন কল্পসার কাহিনী তরুণী কিশোরীটির সমস্ত চেতনাকে মোহগ্রস্ত করে তুলল। সাধারণ তরুণীর কল্পনায় হয়তো ভেসে উঠত মণিরত্নময় এক ধনভাণ্ডার, যে মরকত তারা চোখে কখনো দেখেনি। কল্পনায় সেই মরকত দিয়ে এক পদ্ম গড়ে তার উপর কল্পনা করত পটের অথবা মাটির লক্ষ্মী দেবীকে। কোণে ঝাঁপি, পায়ের কাছে পেঁচা। কিন্তু মণিমালা এ বাড়ির কাঞ্চন বউ, ভিন্ন ধাতুতে গড়া মেয়ে। তার কল্পনায় কেবলই ভেসে উঠল বদ্ধ দ্বার, অন্ধকার ঘরের মধ্যে রক্তমাংসের সুকুমারী একটি মেয়ে, ভীত ত্রস্ত দৃষ্টিতে নির্নিমেষ চোখ মেলে বসে আছে। চোখ থেকে টপ টপ করে মুক্তোর মতো নিটোল অশ্রুবিন্দু ঝরে পড়ছে। মধ্যে মধ্যে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে। গভীর রাত্রে হয়তো গুনগুন করে বিনিয়ে বিনিয়ে কাঁদে। মেয়েটির গোলাপ ফুলের দেহবর্ণ বাসি চাঁপার মতো হয়ে গিয়েছে। কাঞ্চনবউ সিঁড়ি বেয়ে উপরে উঠছিল স্বপ্নাচ্ছন্নের মতো। পায়ের তলায় সিমেন্টের কঠিন শীতল স্পর্শ তার অনুভূতির অগোচরে থেকে গেল। সন্ধ্যা অনেকক্ষণ অতিক্রান্ত হয়ে গিয়েছে। রান্নাশালে রান্নার গন্ধ উঠছে। সে গন্ধও তার গোচরে আসলো না। তার ছোট খুড় শাশুড়ির ঘরে গ্রামোফোনে একটি নাচের গান বাজছে। ঝিদের কোলে কয়েকটি শিশু তারস্বরে চিৎকার করছে মায়ের কোলের জন্য। বনলতার ঘরে তাসের আসর বসেছে। বনলতা কেবলই হাসছে সিদ্ধির করে। সেজকর্তা ছাদে পায়চারি করছিলেন। বধূটিকে দেখে দ্রুত পদে তিনি ঘরে ঢুকে গেলেন। ওই তার এক বিশেষত্ব, কারোর সাথে কথা বলেন না, লোক দেখলেই ঘরে ঢুকে যান। ভোরবেলা থেকেই বের হয়ে গোশালায় গরু, ছাগল, ভেড়া ও হাঁসের পাল নিয়ে থাকেন। দ্বীপ্রহরে একবার খেয়ে যান, আবার সন্ধ্যায় ফেরেন, তারপর অন্ধকারে ছাদে পায়চারি করেন। লোক দেখলেই ঘরে ঢোকেন, লোক চলে গেলেই বাইরে আসেন। বড়কর্তার ঘরে মেজকর্তা উত্তেজিত কণ্ঠে কথা বলছিলেন। সঙ্গে সঙ্গে শব্দ উঠছে চটপট চটপট। চাকরে বড়কর্তার গা হাত পা টিপছে। মেজকর্তা বলছেন, বেটা শুয়োর কি বাচ্চার আস্পর্দা দেখো দেখি, 1,000-5 টাকার দরকার, তাই ডেকে পাঠিয়েছিলুম। শালা বলে কিনা আগের দেনাটা প্রায় 1,05,000 গিয়ে দাঁড়ালো। জানে না বেটা উল্লুক, রায়বাড়িতে লক্ষ্মী বাঁধা আছে। মৃদুস্বরে বড়বাবু বললেন, চাপরাশি দিয়ে বেটার কান মলিয়ে দিলে না কেন? দেওয়া উচিত ছিল তাই, কিন্তু কালই আমার টাকার দরকার। সার্কেল অফিসার এসে বসে আছেন চাঁদার জন্য, বলেছি কালই দেবো টাকা। রুদ্ধদ্বার ঘরের বাইরে কেমন যেন বায়ু প্রবাহ বয়ে যায়, তেমনি করেই সমস্ত বয়ে গেল মণিমালার মনের বহির্লোকে। সে ধীরে ধীরে এসে আপনার ঘরে বসল। বনলতার ছোট বোন, বছর 10-এর মেয়েটি, নাম স্নেহলতা। সে এসে কাঞ্চনবউয়ের পাশে বসল। কাঞ্চনবউ তার দিকে চেয়ে মৃদু হাসল। মেয়েটি বলল, আপনাকে আমার খুব ভালো লাগে। কাঞ্চনবউ সস্নেহে তার গাল টিপে দিল। সে বলল, আমাকে একটা পয়সা দেবেন? পয়সা? পয়সা নিয়ে কি করবে? মেয়েটি চুপ করে রইল। কাঞ্চনবউ বাক্স খুলে একটি আনি তার হাতে দিল। মেয়েটির চোখ দুটি উজ্জ্বল হয়ে উঠল। সে চুপি চুপি একবার বলল, জানেন, আমার বাবার পয়সা করে কিচ্ছু নেই। ওই যে মেজো জ্যাঠা গাদা মিনসে সব ফাঁকি দিয়ে নিচ্ছে, কাউকে কিচ্ছু দেয় না। মণিমালা অবাক হয়ে গেল। এমন কথা, এসব কথা বলতে নেই, বলতেও সে ভুলে গেল। মেয়েটি আবার বলল, বাবা আমার মুখ্যু, গাঁজা খায়, গুলি খায়, তাই জন্যে মাথা খারাপ হয়ে গিয়েছে। লোক দেখলেই ছুটে ঘরে গিয়ে ঢোকে। মেজো জ্যাঠা মদ খায় কি না, তাই ওকে খুব ভয় করে বাবা। বাবা যে গুলিখোর। বলেই সে হেসে চোখ বড় বড় করে বলল, জানেন, মাছি ধরে বাবা কানের মধ্যে পড়ে বন বন শব্দ করে, তাই। বাইরে কারোর পায়ের শব্দ উঠতেই মেয়েটি শশব্যস্ত হয়ে কথা শেষ না করেই নিমেষের মধ্যে বাইরে চলে গেল। পরক্ষণেই বড়গিন্নির ঝি কামিনী উকি মেরে বলল, স্নেহ এসেছিল বুঝি বৌদিদি? কাঞ্চনবউয়ের কথা সরল না, ঘাড় নেড়ে জানালো, হ্যাঁ। ঝি বলল, দেখো দেখি সব ভালো করে, কিছু চুরি করে নিয়ে গেল কিনা। মেয়েটা চোর, খবরদার ওকে ঘরে ঢুকতে দিও না। কাঞ্চনবউয়ের এবার মনে হলো সে ডাক ছেড়ে কাঁদে। ঝিটা চলে যেতেই সে বিছানার উপর লুটিয়ে পড়ল। বাইরের দিকের জানলা দিয়ে রিহার্সালের বক্তৃতার শব্দ ভেসে আসছে।
ক্রমশ বাড়ির শব্দ কোলাহল স্তিমিত হয়ে আসছে। উপরের ঘরে মৃদু নাসিকা গর্জন আরম্ভ হয়েছে। শোনা যাচ্ছে কেবল ঠাকুর, চাকর ও ঝিদের কথা কলহ। কাঞ্চন বউয়ের স্বামী বসে সিগারেট টানছিল। কাঞ্চন বউ স্তব্ধ হয়ে বসেছিল। সে ভাবছিল রাত্রে সে ঘুমাবে না, জেগে বসে থাকবে। মৃদু কান্নার শব্দ অথবা কঙ্কন ঝঙ্কার শোনা যায় কিনা সে শুনবে। তার স্বামী বলল, কলকাতায় যাচ্ছি, কিছু বরাত থাকে তো বলো। চকিত হয়ে মণি বলল, কলকাতা? হ্যাঁ, ষোড়শী প্লে দেখতে যাচ্ছি। আমাদের ষোড়শী হচ্ছে কিনা এবার? মণি এবারও কিছু বলল না, শুধু হাসল, মৃদু ম্লান হাসি। বারবার ঘাড় নেড়ে স্বামী বলল, হুঁ হুঁ, অবাক হয়ে যাবে সব। কাউকে বলো না যেন। মোটর কিনবো একখানা। দাদা সব মতলব ঠিক করে ফেলেছে। ডিলাক্স, সেলুন বডি, ফোর্ড। সহসা মণি চমকিয়ে উঠল। চাপা কান্নার শব্দ। কে কাঁদে? সে তাড়াতাড়ি স্বামীকে প্রশ্ন করল, কে কাঁদছে? কান পেতে শুনে স্বামী বলল, বারবার বললাম দাদাকে এত করে টেনো না। নেশার ঘোরে বৌদিকে ধরে ঠ্যাঙাচ্ছে। নাও শোবে এসো। স্বামী বিছানায় ধপাস করে বসে শরীর এলিয়ে দিল। আবার সে ডাকল, শোও এসে। কাঞ্চন বউ উত্তর দিল না। কয়েক মুহূর্ত পরেই স্বামীর নাক ডাকতে শুরু করলো। আরও কিছুক্ষণ পরে নিচের রান্নাশালের সারা শব্দ স্তব্ধ হয়ে গেল। ওদিকে দিদা শাশুড়ির মহলে কেবল মৃদু সাড়া উঠছে। লুচি ভাজার গন্ধ আসছে। ঠাকুমায়ের জলখাবার তৈরি হচ্ছে। পাশের আমবাগানে পেঁচা ডেকে উঠল। রাত্রির দ্বীপ্রহর প্রায় শেষ হয়ে গেল বোধ হয়। টকটক শব্দে ওটা বোধহয় তক্ষক ডাকছে। মৃত্যু যন্ত্রণায় একটা ব্যাঙ কাতরাচ্ছে। অজগর তাকে গ্রাস করছে। আরও একটু নিবিষ্ট হয়ে কাঞ্চন বউ শুনল আমবাগানে অসংখ্য ঝিঝি ডাকছে। কই, পদ্মগন্ধ তো পাওয়া যাচ্ছে না। মৃদু কঙ্কন ঝঙ্কারও তো উঠছে না। সন্তর্পিত কোমল চরণ পাতে ক্ষীণ নূপুরধ্বনি কিংবা কান্না কি দীর্ঘ নিঃশ্বাস কিছুই তো শোনা যায় না। সন্তর্পণে সে বাইরে বারান্দায় এসে দাঁড়ালো। বাড়িখানা সুষুপ্ত। দিদা শাশুড়ির মহলেও আর সাড়া উঠছে না। কেবল সমবেত নাসিকা গর্জনের ধ্বনিতে বাড়িখানা মুখরিত। ঠাকুমায়ের নাক ডাকছে, সেই অদ্ভুত বিকট শব্দ। আজ কিন্তু কাঞ্চনের হাসি আর আসলো না। ঢং 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 করে ঘড়িতে 3টে বেজে গেল। আবার পেঁচারা ডেকে উঠল। দূরে মাঠে ডেকে উঠল শেয়াল। কোথাও কেউ কাঁদে না। কারো দীর্ঘ নিঃশ্বাসের ক্ষীণতম আভাস পাওয়া যায় না। পূর্ব আকাশে শুকতারা উঠেছে। রাত্রি শেষ হয়ে আসছে। রাত্রি প্রভাতের সঙ্গে সঙ্গে কাঞ্চন বউয়ের যেন মোহ কাটল। সে অনুভব করল দেহ তার ভার হয়ে পড়েছে। চোখের পাতা বন্ধ হয়ে আসছে। সমস্ত বাড়িখানা এখনও সুষুপ্ত। সে ঘরের ভিতর গিয়ে বিছানায় শুলো এবং কিছুক্ষণের মধ্যেই গাঢ় ঘুমে অসাড় হয়ে গেল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে আবার মনে মোহ জেগে ওঠে। অন্ধকার ঘরের মধ্যে দাঁড়িয়ে বন্ধ দুয়ারের দিকে অদ্ভুত দৃষ্টিতে সে চেয়ে থাকে। প্রদীপ ও ধূপদানি নামিয়ে দিয়ে নতজানু হয়ে সে একাগ্র উৎকর্ণ হয়ে অপেক্ষা করে। ঘরের মধ্যে মাথার উপর চামচিকে উড়ে বেড়ায়। বন্ধ ঘরের গুমোটে দরদর করে ঘাম পড়ে। কিছুক্ষণ পর নিজেই সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। তারপর প্রণাম করে উঠে আসে। একদিন সে তালাটার দিকে চেয়ে দেখে। মরিচা ধরা তামাটে রঙের তালাটা জাম ধরে একটা অখণ্ড বস্তুতে পরিণত হয়েছে। সাহস করে সে একদিন তালাটা নেড়ে দেখল। সচেতন বুদ্ধির সত্ত্বেও তালাটার শীতল স্পর্শে সে চমকে উঠল। পরমুহূর্তে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। ঘামে তার সর্বাঙ্গ ভিজে উঠেছে। দ্রুত পদে সে উপরে উঠে গেল। রান্নাশালে আজ ছোট খুড়শ্বশুরের হাঁক ডাক শোনা যাচ্ছে। তিনি আজ রাশিকৃত পাখি শিকার করেছেন। সেই পাখি রান্নার জন্য তিনি মশলা বাটাচ্ছেন। রান্না হবে বাইরের কাছারি বাড়িতে। বাড়ির মধ্যে বৃথা মাংস প্রবেশ করতে পায় না। বনলতার ঘরে তাসের আড্ডা বসেছে। আজ কিন্তু আড্ডাটি নিঃশব্দ। নিঃশব্দে সকলে খেলে চলেছে। সমস্ত দোতলাটাই আজ কেমন যেন শব্দহীন গতিতে চলেছে। নিঃশব্দ। সেজকর্তা দ্রুত পদে ছাদ থেকে ঘরে গিয়ে ঢুকলেন। বড়কর্তার ঘরে মেজকর্তার সঙ্গে কি আলোচনা হচ্ছে। বৃদ্ধা রায়কর্ত্রীও পর্যন্ত এসেছেন। মহাজন নালিশ করেছে, দাবি হয়েছে প্রায় 6 লক্ষ। সেই নিয়ে আলোচনা চলছে। মেজকর্তা সাহেব সুবাদের সঙ্গে মেলামেশা করেন। তিনি বলছেন,
লক্ষ্মীর ঘরখানি খুলে দেখা যাক। এ যুগে লক্ষ্মী বন্দিনী এ প্রবাদ রূপকথা ছাড়া আর কিছুই নয়। তার বিশ্বাস পূর্বপুরুষ গোপীবল্লভের পত্নী ওই ঘরে মহামূল্য গুপ্তধন লুকিয়ে রেখে গিয়েছেন। বড়কর্তা বললেন, না। ইস্পাতের মতো কঠিন অনমনীয় তার কণ্ঠস্বর। বৃদ্ধা কর্ত্রী বললেন, আমি আত্মহত্যা করব তাহলে, এই তোকে বলে রাখলুম কিন্তু। পরদিন সন্ধ্যা দিতে গিয়ে তার চোখে জল আসলো। নতজানু হয়ে চোখ বন্ধ করে করজোরে সে প্রার্থনা করল, মা, মা লক্ষ্মী, দয়া করো মা, তুমি রায়বংশকে রক্ষা করো। যে বাড়িতে তুমি অচলা হয়ে রয়েছ সেখানে ঋণের কষ্ট কেন? আবার তার চোখে জল আসলো। উঠে প্রদীপটি তুলে বন্ধ দুয়ারের দিকে চেয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কালো দরজাটা পাথরের মতো অনড়, অচল। সহসা দরজার তালাটার দিকে চেয়ে সে শিহরিয়ে উঠল। ব্যগ্র উৎসুককে সে তালাটার অতি নিকটে আলোটা তুলে ধরল। শতাব্দীর রসনা অবহেলিত তালাটা প্রথম দৃষ্টিতেই অখণ্ড পাথরের মতো মনে হলেও ক্ষয়িত হয়ে কখন খুলে গিয়েছে, কেবল ঝুলে আছে। অত্যগ্র উত্তেজনায় তালাটা ধরে সে টান দিল। তারপর সেই পাথরের মতো অনড় অচল দরজার গায়ে শরীরের সমস্ত ভার দিয়ে ঠেলা দিল, বারবার বারবার, যেন সে পাগল হয়ে গিয়েছে। সঙ্গের ঝিটা সভয়ে ছুটে গিয়ে সংবাদ দিয়েছিল। সমস্ত রায়বাড়ি ভেঙে আসলো, সর্বাগ্রে মেজকর্তা। দুয়ার খুলে গেল। শতাব্দীরও ঊর্ধ্বকালের বদ্ধ বায়ু, তার স্পর্শ গন্ধ তীব্র উগ্র অসহনীয়। মেজকর্তা দুয়ারে দাঁড়িয়ে লণ্ঠন উঁচু করে ধরে দেখলেন। ছোট একখানি ঘর, চোরাকুঠির মতো, শূন্য, কোথাও কিছু নেই। কিন্তু মেঝের উপর ওটা কি পড়ে? বিস্ফারিত দৃষ্টিতে কাঞ্চনবউ দেখল একটা নরকঙ্কাল। আর ওটা ধূসর বিবর্ণ, ওটা কি? ধীরে ধীরে ঘরখানার তীব্র অসহনীয় গন্ধ স্পর্শ স্বাভাবিক হয়ে আসছিল। মেজকর্তা এবার অগ্রসর হয়ে ধূসর বস্তুটিকে হাতে করে তুলে নিলেন। তিনি দেখলেন, কাঞ্চনবউ দেখল, সকলেই দেখল, একরাশি চুল বিবর্ণ হয়ে গিয়েছে। কিন্তু তবু অনুমান করা যায় সে চুল এককালে ভ্রমরের ন্যায় কালো ও কুঞ্চিত ছিল। মেঝের উপরে আরও পড়েছিল একখানা বিবর্ণ জীর্ণ কাপড় কি চাদর, পাড়ের চিহ্ন দেখা যায় না, আর একখানা নামাবলী। অকস্মাৎ কাঞ্চনবউয়ের চোখ দিয়ে দরদর ধারে জল ঝরতে আরম্ভ করল।